সামনের দিকে দেখেন সবাই, আজকে দেখবো ফটোশপ সফটওয়্যার। ফটোশপ কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো গেট ইনটু পিসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, তারপর ইনস্টল করবেন, হয়ে যাবে। যদি থাকে তাহলে তার করা দরকার নাই, বাসার পিসি গুলোতে যদি না থাকে অ্যাডোবি ফটোশপ, তাহলে গেট ইনটু পিসি এই সাইট থেকে অ্যাডোবি ফটোশপ 2020, 2021, 2023 এইভাবে লিখে সার্চ করবেন, ওই সালের ক্র্যাক সফটওয়্যারটা আপনার সামনে চলে আসবে, ডাউনলোড করে ইনস্টল দিবেন। এখন অ্যাডোবি ফটোশপ ইনস্টল দেওয়ার পর এমন একটা ইন্টারফেস দেখা যাবে, এটা আমি টাস্কবারে এড করে রাখছি, আপনারাও চাইলে টাস্কবারে এড করে রাখতে পারবেন। এই সার্চ বার থেকে সার্চ করার পর অ্যাডোবি ফটোশপ চলে আসবে, ওই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের উপর মাউসের পয়েন্টার রেখে রাইট বাটন প্রেস করে পিন টু টাস্কবার, তাহলে এই টাস্কবারে সফটওয়্যারটা চলে আসবে। এখন ফটোশপ সফটওয়্যারটা যদি ওপেন করতে চাই তাহলে এই আইকনের উপর ক্লিক করব, ক্লিক করলে ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এখন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দুইটা একই কোম্পানির সফটওয়্যার, অ্যাডোবি কোম্পানির দুইটা আলাদা সফটওয়্যার, কিন্তু দুইটা সফটওয়্যার আলাদা হওয়া সত্ত্বেও দুইটা সফটওয়্যারের মধ্যে অনেক মিল আছে এবং কিছুটা অমিলও আছে। এখন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পর এখানে যে ইন্টারফেস দেখা যাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম সেম একটা ইন্টারফেস আসতো। উপরের দিকে মেনু বারে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3ডি, ভিউ, প্লাগইনস, উইন্ডো, হেল্প, এই যে অপশনগুলো আছে এটা হচ্ছে মেনু বারের উপর, ঠিক আছে। এবং নিচের দিকে ক্রিয়েট নিউ এবং ওপেন নামে দুইটা অপশন আছে। ক্রিয়েট নিউতে কখন যাব, যখন নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে কাজ করার প্রয়োজন হবে তখন ক্রিয়েট নিউতে যাব। আর যদি কোনো পিএসডি ফাইল, পিএসডি অর্থাৎ এটা হচ্ছে ফটোশপ ফাইল, কোনো ফটোশপ ফাইল যদি আপনার সেভ করা থাকে পিএসডি ফাইল, তাহলে এই ওপেনে ক্লিক করে সেই ফাইলটাকে ওপেন করতে পারবো। তাহলে আমরা যেহেতু একদমই নতুন, আমাদের কোনো পিএসডি ফাইল সেভ করা নাই ওপেন করার মতো, এজন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর নিউ ডকুমেন্টের একটা ইন্টারফেস আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই। উপরের দিকে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও, এই যে উপরের দিকে অপশনগুলো আছে এইখান থেকে আমরা চাইলে যে ডিফল্ট আকারে টেমপ্লেট গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারি। রিসেন্টে কোনগুলো শো করবে, রিসেন্ট যেসব সাইজ নিয়ে আমি কাজ করেছিলাম টেমপ্লেট ক্রিয়েট করে সেইগুলো এই রিসেন্টে শো করবে। যদি কোনো টেমপ্লেট আমি সেভ করে রাখি তাহলে সেভ অপশনে ওই টেমপ্লেটটা দেখা যাবে। এরপর ফটো রিলেটেড কিছু টেমপ্লেট প্রিসেট সাইজ দেওয়া আছে, এইগুলোকে ইউজ করে আমরা কাজ করতে পারবো। অথবা প্রিন্ট রিলেটেড যদি কোনো কাজ করতে চান তাহলে এইখান থেকে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে কাজ করতে পারবেন। অর্থাৎ এই প্রত্যেকটা অপশনেই ডিফল্ট আকারে কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে এই টেমপ্লেটগুলোকে ক্রিয়েট করে কাজ করতে পারবেন। অথবা আপনি চাইলে ডান দিক থেকে কাস্টমাইজ করার অপশন আছে, ডান দিকে প্রিসেট ডিটেলস, এরপর থেকে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। সবার উপর আছে আনটাইটেলড ওয়ান, অর্থাৎ আমি যে ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই ডকুমেন্টের একটা ডিফল্ট আকারে নাম আসতেছে, এর নাম হচ্ছে আনটাইটেলড ওয়ান। আপনি চাইলে এই নামটাকে এডিট করে যে কোনো নামে রাখতে পারেন। যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর উইথ এবং হাইট নামে একটা অপশন আছে, অর্থাৎ আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে কতটুকু জায়গা নিয়ে কাজ করতে চাই এই জায়গাটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, উইথে কিছু ভ্যালু থাকে এবং হাইটে একটা ভ্যালু দিতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের সামনে একটা ওয়ার্কিং স্পেস, ওয়ার্কিং প্লেস চলে আসবে। এবং ডান দিকে একটা অপশন আছে ইউনিট নামে, অ্যাডোবি ইলাস্ট্রেটরও ছিল, ফটোশপেও আছে, অর্থাৎ আপনি কোন ইউনিট নিয়ে কাজ করতে চান সেই ইউনিটটাকে প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে দিলাম ইঞ্চি। এখন উইথের ভ্যালু দিব 10 ইঞ্চি, হাইটের ভ্যালু দিলাম 10 ইঞ্চি। অর্থাৎ কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী না, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এবং এখানে উইথ এবং হাইটের ভ্যালু সমান সমান থাকার কারণে আমাদের ওয়ার্কিং প্লেসটা আসবে স্কোয়ার শেপে, তাই না? উইথের ভ্যালু এবং হাইটের ভ্যালু সেম, এজন্য স্কোয়ারে আসবে। ডান দিকে আছে ওরিয়েন্টেশন, প্রথম ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, তারপর একটা ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন আমাদের চেঞ্জ করা দরকার নাই, উইথ এবং হাইটের যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালু অনুযায়ী এখানে ওরিয়েন্টেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপর ডান দিকে আরেকটা অপশন আছে আর্টবোর্ড, এটার উপরে টিক চিহ্ন দেওয়া যাবে না, যদি আমি টিক চিহ্ন দিই তাহলে আর্টবোর্ড আসবে। আমরা যদি আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই তাহলে ইলাস্ট্রেটরে কাজ করব, যেহেতু আমরা ফটোশপে কাজ করতে যাচ্ছি রাস্টার কাজ, এজন্য আমরা আর্টবোর্ডটাকে সিলেক্ট করব না। এরপর নিচের দিকে রেজুলেশন আছে,
রেজুলেশন, এখন আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন, প্রিন্ট মিডিয়ার জন্য নাকি ইলেকট্রনিক মিডিয়ার জন্য, সেটার উপরে ডিপেন্ড করে এখান থেকে 72 অথবা 300 পিপিআই রেজুলেশন সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি দিয়ে দিলাম 300 পিপিআই, যেহেতু আমাদের কাজটা হচ্ছে প্রিন্ট রিলেটেড, অথবা যদি ইলেকট্রনিক মিডিয়া রিলেটেড কোনো কাজ করেন তাহলে 72 দিয়ে দিবেন, টাইপ করে বসায় দেওয়া লাগবে। এরপর নিচের দিকে কালার মোড আছে, এই কালার মোডের পাশে এরো আইকনেতে ক্লিক করলে অনেকগুলো কালার মোড দেখা যাচ্ছে, বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। এখান থেকে আমরা আরজিবি এবং সিএমওয়াইকে কালার নিয়ে কাজ করব। যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো কাজ করব তখন কালার মোড সিলেক্ট করব আরজিবি, আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো ডিজাইন তৈরি করতে চাই তাহলে কালার মোড সিলেক্ট করব সিএমওয়াইকে। এরপর ডান দিকে বিট নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করা আছে 8 বিট, আপনি চাইলে 16 বিট, 32 বিট এগুলো সিলেক্ট করে কাজ করতে পারেন, কিন্তু আমরা নর্মালি 8 বিট সিলেক্ট করে কাজ করব, কারণ বিটের সংখ্যা যদি বাড়াই দেয় তাহলে সেই ফাইলটা ভারী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত 8 বিট সিলেক্ট করে কাজ করব। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কালার, অর্থাৎ আমি যে ওয়ার্কিং প্লেসটা নিয়ে আসতে যাচ্ছি সেটার কালার কি থাকবে, ডিফল্ট আকারে হোয়াইট থাকে, আপনি চাইলে এই কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট কালার, কাস্টম কালার, এই কালারগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন। অথবা যদি মনে করেন আমি কালার কাস্টমাইজ করে বসাই দিতে চাই তাহলে ডান দিকে একটা বক্স আছে, কালারের বক্স, এই বক্সের উপর যদি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে কালার পিকার নামে একটা প্যানেল খুলে যাবে। এই কালার পিকার প্যানেল থেকে যে কোনো ধরনের কালার আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। এই ডান দিকের স্লাইডটাকে যদি উপরে নিচে ওঠানামা করি তাহলে কালার পরিবর্তন হবে। যেমন গ্রিন কালার সিলেক্ট করে দিলাম, এরপর ওকেতে প্রেস করার সাথে সাথে এখানে গ্রিন কালার চলে আসবে, কিন্তু আমাদের কালার চেঞ্জ করা দরকার নাই, ডিফল্ট আকারে যে কালার আসতেছে এই কালারটা নিয়ে আমরা কাজ করতে চাই, হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। এরপর বাদ বাকি যে অপশনগুলো আছে অ্যাডভান্স অপশন, এগুলো আর কোনো পরিবর্তন করা দরকার নাই, ডিফল্ট আকারে যা থাকবে তাই নিয়ে আমরা কাজ করব। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমাদের 10 ইঞ্চি উইথ এবং হাইটের ভ্যালু অনুযায়ী আমাদের সামনে একটা ওয়ার্কিং প্লেস চলে আসছে। এবং অ্যাডোবি ফটোশপে এই ওয়ার্কিং প্লেসকে বলা হয় ক্যানভাস, ইলাস্ট্রেটরে কি বলতাম, আর্টবোর্ড বলতাম, আর ফটোশপে হচ্ছে ক্যানভাস। এখন ডকুমেন্ট ক্রিয়েট করার পর উপরে দিকে যে ইন্টারফেস গুলো দেখা যাচ্ছে, উপরে ডানে বামে যে ইন্টারফেস দেখা যাচ্ছে এগুলো একদম ইলাস্ট্রেটরের মতোই। যেমন বাম দিকে একটা টুলবার আছে, উপরের দিকে মেনু বার আছে, তার নিচে কন্ট্রোল বার আছে, তার নিচে হচ্ছে ডকুমেন্টের নাম লেখা। ঠিক আছে, এই যে দেখেন আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় নাম কাস্টমাইজ করে বসাই দিয়েছিলাম হচ্ছে বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ড দেখা যাচ্ছে। এরপর এট দ্য রেট অফ, এই যে এট দ্য রেট অফ, এরপর একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম এই ডকুমেন্ট এখন 100% জুম লেভেলে আছে। এট দ্য রেট অফ এর পরে হচ্ছে জুম লেভেল, এটা 100% আছে, আমি চাইলে জুম ইন জুম আউট করে দেখতে পারবো ইলাস্ট্রেটরের মতোই। এরপর বাম দিকে টুলবার আছে, এই টুলবারকে চাইলে আমি সিঙ্গেল কলাম ডাবল কলামে রাখতে পারি। টুলবারের উপরের দিকে হোয়াইট কালার একটা এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে যদি প্রেস করি একবার এটা সিঙ্গেল কলাম হয়ে যাবে, আবার যদি দ্বিতীয়বার প্রেস করি তাহলে ডাবল কলাম হয়ে যাবে। এইভাবে আমরা টুলবারটাকে সিঙ্গেল কলাম এবং ডাবল কলামে রাখতে পারবো। বুঝতে পারছেন? এরপর আমি চাইলে এই টুলবারটাকে মুভও করতে পারবো, যেমন বামে আছে ভালো লাগতেছে না ডান দিকে নিতে চাই, তাহলে টুলবারের উপরে দিকে মাঝ বরাবর ব্ল্যাক কালারের ছোট ছোট কয়েকটা লাইন আছে, এর উপরে মাউসের পয়েন্টার রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে এসে ছেড়ে দেই তাহলে ডান দিকে আসবে। অথবা আপনি চাইলে যে কোনো জায়গায় এই টুলবারটাকে মুভ করতে পারবেন। এরপর আমি যদি ইচ্ছা করি এই টুলবারটাকে ডিলিট করে দিব, তাহলে এই ক্রস বাটনে ক্লিক করলাম, টুলবার ডিলিট হয়ে যাবে। এরপর ডান দিকের যে অপশনগুলো আছে এটা নাম হচ্ছে প্রপার্টিজ প্যানেল, আমি চাইলে এই প্রপার্টিজ প্যানেলগুলোকে মুভ করতে পারবো অথবা চাইলে ডিলিটও করতে পারবো। এখন দেখেন আমি এই টুলবারটাকে ডিলিট করলাম, মুভ করলাম, এবং এখন আমাদের সামনে টুলবার এবং প্রপার্টিজ প্যানেল কোনো কিছুই নাই, তাহলে কিভাবে নিয়ে আসবো, আবার রিসেট করব। ইলাস্ট্রেটরে যেভাবে রিসেট করতাম, উইন্ডো, মেনু বার থেকে উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট ইসেনশিয়াল, এটাতে ক্লিক করলাম, আবারও আগের মতো আমাদের টুলবার এবং প্রপার্টিজ প্যানেল সবকিছু চলে আসছে। এখন আমি এই উপরের আইকনে ক্লিক করে টুলবার থেকে ডাবল কলামে রাখলাম, অথবা আপনি চাইলে সিঙ্গেল কলামেও রাখতে পারেন। এভাবে টুলবারটাকে ডাবল কলাম অথবা সিঙ্গেল কলামে রাখা যায়। এরপর ডান দিকে হচ্ছে প্রপার্টিজ প্যানেল, এই প্রপার্টিজ প্যানেলকে আপনি চাইলে মিনিমাইজ করে রাখতে পারেন অথবা চাইলে ওপেন করতে পারেন। যখন কাজ করার প্রয়োজন হবে, এই প্রপার্টিজ প্যানেল ইউজ করার প্রয়োজন হবে, তখন আমরা এটাকে ওপেন করে কাজ করব। অথবা নির্দিষ্ট কোনো প্রপার্টিজ প্যানেল যদি প্রয়োজন হয়, যেমন আমাদের ফটোশপে
কাজ করার সময় সব সময় একটা প্রপার্টিস প্যানেল ওপেন রাখতে হবে, সেটা হচ্ছে লেয়ারের প্রপার্টিস প্যানেল। তাহলে এই লেয়ার লেখার উপর মাউসের পয়েন্টার রাখলাম, রেখে ক্লিক করে ড্র্যাগ করে লেয়ারের প্রপার্টিস প্যানেলটাকে বাহিরে বের করে নিয়ে আসলাম এবং এটাকে ওপেন করলাম। এরো বাটনে প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পর এই লেয়ারের প্যানেলের নিচের দিকে মাউসের পয়েন্টার নিয়ে আসলাম, দুই দিকে এরো চিহ্ন চলে আসবে, ক্লিক করে ড্র্যাগ করে লেয়ারের প্রপার্টিস প্যানেলটাকে বড় করে নিলাম। এখন এই লেয়ারের প্যানেলটাকে সবসময় ওপেন কেন রাখতে হবে? কারণ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আমাদেরকে ম্যানুয়ালি লেয়ার জেনারেট করে করে তারপর কাজ করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের লেয়ার নিয়ে কোনো টেনশন ছিল না, যখন নতুন একটা কাজ করতাম অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যেত, জেনারেট হয়ে যেত। কিন্তু ফটোশপে এই সুযোগ নাই। ফটোশপে আমরা যে কাজগুলো করব নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখন এই লেয়ারের প্রপার্টিস প্যানেলটাকে ওপেন করার পর আমাদের এখানে ডিফল্ট আকারে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তাহলে আপনারা একটা কাজ করেন, এই পর্যন্ত যা কিছু দেখালাম এটা একটু দেখেন 2 মিনিট, এবং লেয়ারের প্রপার্টিস প্যানেলটাকে ওপেন করেন ডান দিকে বড় করে। এখন এই লেয়ার প্যানেলটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি লেয়ার প্যানেলটা বুঝতে পারেন, মানে লেয়ারের বিষয়গুলো যদি বুঝতে পারেন, তাহলে ফটোশপ আপনার কাছে একদম ইজি মনে হবে। আর যদি বুঝতে না পারেন তাহলে অনেক কঠিন। কারণ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে যেহেতু জানি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কোনো প্রকার ঝামেলা ছিল না। শুধুমাত্র লেয়ারে আমরা একটা জিনিস করতাম, সেটা হচ্ছে যদি নিচে থাকতো কোনো অবজেক্ট উপরে অ্যারেঞ্জ করে নিয়ে আসতাম, অথবা উপর থেকে পিছনে পাঠিয়ে দিতাম অ্যারেঞ্জ করে লেয়ার, এতটুকুই জানতাম। কিন্তু এখানে ম্যানুয়ালি লেয়ার ক্রিয়েট করে করে তারপর কাজ করতে হবে। এখন যখন কোনো একটা নতুন ডকুমেন্ট আপনি ওপেন করবেন, ওপেন করার পর সেই ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটা লেয়ার থাকবে। এখানে ডিফল্ট আকারে একটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে যদি আমি কাজ করি তাহলে কি হবে? তার আগে সর্বপ্রথম আমাদের একটা টুলের কথা বোঝা উচিত, সেটা হচ্ছে মুভ টুল। সবার উপরে টুলবারের উপরে সবার উপরে বাম দিকে একটা টুল আছে, এটা নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে ভি। মুভ টুলের উপর মাউসের পয়েন্টার রাখলে যদি আপডেটেড সফটওয়্যার হয় 2021-22-এর, তাহলে একটা প্রিভিউ ভিডিও দেখা যাবে এবং নিচে লেখা থাকবে শর্টকাট এবং এই টুলের নাম। তাহলে মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। এখন এই মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে সিলেকশন টুল দিয়ে আমরা যে কাজগুলো করতাম, কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার জন্য, তারপর কোনো একটা অবজেক্টকে মুভ করার জন্য যে কাজগুলো করতাম সিলেকশন টুল দিয়ে, ওই সেম কাজগুলো মুভ টুল দিয়ে করা যাবে অ্যাডোবি ফটোশপ। অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে সিলেকশন টুল নাই, আছে কি টুল? সিলেকশন টুলের পরিবর্তে মুভ টুল। অর্থাৎ কোনো একটা অবজেক্টকে যদি মুভ করতে চাই, কোনো একটা অবজেক্টকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে যেমন কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে মুভ করতে চাই, কিভাবে সিলেক্ট করব? প্রথমে এই মুভ টুল দিয়ে সেই অবজেক্টের উপর সিঙ্গেল ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এরপর মুভ টুলের পরে আরেকটা টুল দেখবো, সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের উপর মাউসের পয়েন্টার রেখে রাইট বাটন প্রেস করলে ব্রাশ টুল, তার নিচে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল এবং মিক্সার ব্রাশ টুল, অনেকগুলো টুল দেখা যাচ্ছে। আপাতত শুধুমাত্র আমরা দেখব ব্রাশ টুল। ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশের সাইজ অনেক বড় আসতেছে, এই সাইজকে যদি বড় করতে চাই, ছোট করতে চাই, কিভাবে করা যাবে? ওপেন থার্ড ব্র্যাকেটে যদি প্রেস করতে থাকি ব্রাশের সাইজ ছোট হবে, আবার যদি ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করতে থাকি তাহলে ব্রাশের সাইজ ছোট হবে। ব্রাশের সাইজ যদি একদম ছোট করে ফেলি তাহলে এরকম প্লাসের মতো একটা চিহ্ন দেখা যাবে। যদি কখনো এরকম প্লাসের মতো একটা চিহ্ন বোঝা যায় তাহলে বুঝবেন যে ব্রাশের সাইজ অত্যন্ত ছোট। তাহলে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে করে ব্রাশের সাইজ বড় করে নিব। এরপর যদি কিবোর্ড থেকে ক্যাপস লক বাটন অন থাকে তাহলেও কিন্তু মাউসের পয়েন্টারে এরকম করে একটা প্লাস চিহ্ন দেখা যাবে, তখন বুঝবেন কিবোর্ড থেকে ক্যাপস লক বাটন অন আছে। তাহলে ক্যাপস লক বাটন অফ করে দিলাম। ব্রাশের সাইজ ছোট বড় কিভাবে করব এটাও বুঝতে পারলাম। এখন এই ব্রাশ টুল দিয়ে যদি আমি কোনো একটা কালার ব্রাশ করি, এই ব্রাশ টুল দিয়ে যদি একটা কালার ব্রাশ করি তাহলে কি কালার আসবে? তাহলে সেই কালারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই টুলবারের নিচের দিকে দুইটা কালারের বক্স আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে টুলবারের নিচের দিকে এরকম করে দুইটা কালারের বক্স ছিল, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে দুইটা কালার ছিল, উপরেরটা ফিল, নিচেরটা ছিল স্ট্রোক। কিন্তু অ্যাডোবি ফটোশপে দুইটাই ফিল কালার। উপরের কালারের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচের কালারের নাম ব্যাকগ্রাউন্ড কালার। এবং ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছু আমরা ব্রাশ করব কালার করার জন্য, তখন সেইখানে ফরগ্রাউন্ডের কালারটা আসবে। বুঝতে পারছেন? ফরগ্রাউন্ডের কালার। তাহলে আমরা কি করলাম? এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ব্রাশ টুল দিয়ে
কালার ফিল করলাম, ফিল করার পর এখন যদি মনে করেন আমি এই অবজেক্টটাকে অর্থাৎ যতটুকু জায়গায় কালার ফিল করলাম এটাকে আমি একটু নিচের দিকে মুভ করতে চাই, তাহলে চলে গেলাম মুভ টুলে। মুভ টুলে যাওয়ার পর এই অবজেক্টের উপর মাউসের পয়েন্টার রেখে ক্লিক করে ড্র্যাগ করলাম নিচের দিকে, এরপর ছেড়ে দিলাম। অবজেক্ট মুভ করতেছে না, কি বলতেছে, দা কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, অর্থাৎ আপনি যে লেয়ার ধরে মুভ করার চেষ্টা করতেছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ইউ ক্যান নট মুভ অর ব্যাকগ্রাউন্ড মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ ইটস স্ট্রাইকিং অর্ডার, ব্লেন্ডিং, মুড অর অপাসিটি, মানে আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে মুভ করতে পারবেন না এবং কোনো কিছু চেঞ্জও করতে পারবেন না, মানে ব্লেন্ডিং মোড অথবা অপাসিটি এগুলো চেঞ্জ করা সম্ভব না। হাউএভার যাই হোক, ইউ ক্যান কনভার্ট ইট টু এ নর্মাল লেয়ার অ্যান্ড দেন চেঞ্জ এনি অফ দিস অ্যাট্রিবিউটস, অর্থাৎ যদি আপনি যাই হোক মানে চেঞ্জ করা যাবে না, এরপর আবার বলছে যাই হোক যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে নর্মাল লেয়ারে। অর্থাৎ আমি যদি এখন কনভার্ট টু নর্মাল লেয়ারে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামটা থাকবে না, লেয়ার 0 নামে একটা নাম চলে আসবে এবং ডান দিকে যে লক অপশনটা আছে এটাও কিন্তু আর থাকবে না, তখন আমি চাইলে এই লেয়ারটাকে মুভ করতে পারবো। কিন্তু আমি মুভ করব না, কারণ আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবেই থাকুক, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো প্রকার কাজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ড লেয়ার ডিফল্ট আকারে কি থাকে, লক থাকে, এবং এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় উপরের দিকে ব্লেন্ডিং মোড, অপাসিটি, ফিল এই অপশনগুলো কোনো কিছু কাজ করবে না। তাহলে আমাদের উচিত হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো কাজ করতে পারবো না, কিন্তু যদি করে ফেলি তাহলে সেই কাজটাকে আর মুভ করা যাবে না। ক্লিয়ার? তাহলে এখন আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে চাই, রিডো এবং আন্ডু সেম টু সেম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মতোই। এখন আমি আন্ডু করতে চাই, কন্ট্রোল জেড দিলাম, আন্ডু হয়ে গেল, অর্থাৎ সেই কাজটা চলে গেল। এখন আমি যদি ব্রাশ টুল দিয়ে কালার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে তারপর কাজ করতে হবে। এখন নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার কিভাবে ক্রিয়েট করা যায়, নতুন ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করার জন্য লেয়ার প্যানেলের নিচের দিকে প্লাস একটা আইকন আছে, ডিলিট আইকনের পাশে একটা প্লাস আইকন আছে, যদি এই প্লাস আইকনের পাশে মাউসের পয়েন্টার রাখি তাহলে নাম শো করতেছে নিচের দিকে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ আমি যদি নতুন কোনো লেয়ার ক্রিয়েট করতে চাই তাহলে এই প্লাস আইকনে ক্লিক করব, যতবার এই প্লাস আইকনে ক্লিক করব ততবার নতুন নতুন লেয়ার আসবে। লেয়ার 1 নামে একটা লেয়ার আসছে, লেয়ার 2, আবার যদি ক্লিক করি লেয়ার 3, আবারও যদি ক্লিক করি লেয়ার 4, এইভাবে আমি এই প্লাস আইকনে যতবার ক্লিক করব ততবার নতুন নতুন লেয়ার আসবে। কিন্তু আমার তো এতগুলো লেয়ার দরকার নাই, আমার শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক লেয়ার দরকার, তাহলে বাকিগুলোকে ডিলিট করব কিভাবে, সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করব, সিঙ্গেল ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। অথবা নতুন লেয়ার আমি আরেকভাবে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে উপরের দিকে লেয়ার প্যানেলের উপর দিকে ডান দিকে 3 ডট নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি নিউ লেয়ার নামে একটা অপশন আছে, শিফট কন্ট্রোল এন শর্টকাট কিবোর্ড কমান্ড, শিফট কন্ট্রোল এন, এটাতে ক্লিক করলেও নতুন লেয়ার চলে আসবে এবং আপনাকে বলতেছে এই লেয়ারের নাম যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে লেয়ারের নামটাকে কাস্টমাইজ করতে পারবেন। এরপর ওকেতে প্রেস করলে নতুন একটা লেয়ার চলে আসবে। তাহলে এই 3 ডট থেকে নেওয়ার থেকে আমাদের শর্টকাট উপায় হচ্ছে প্লাস, এই প্লাসের চিহ্ন ক্লিক করে লেয়ার নিয়ে আসা আমাদের জন্য সুবিধাজনক। তাহলে লেয়ার 2 কে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আমাদের দুইটা লেয়ার দরকার নাই, ব্ল্যাঙ্ক একটা লেয়ার দরকার, তাহলে এই একটা লেয়ার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবারও চলে গেলাম ব্রাশ টুলে, যার পর ক্লিক করে ড্র্যাগ করে একটু কালার ব্রাশ করে দিলাম। এখন এই কালারকে চাইলে মুভ টুল দিয়ে আমি খুব সহজেই মুভ করতে পারবো যে কোনো জায়গায়। উইন্ডো ওয়ার্ক স্পেস ইসেনশিয়াল, এটা সিলেক্ট আছে, তাহলে লেয়ার 1 নিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো প্রকার কাজ করা যাবে না, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করতে হবে। নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করলাম, এরপর আমি চাইলে এই কাজটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এখন আমি যদি নতুন আরেকটা কাজ করতে চাই, যেমন ব্রাশ টুলে গেলাম, ফরগ্রাউন্ডের কালারকে একটু পরিবর্তন করে ব্লু কালার দিয়ে দিলাম, এরপর আবার চলে গেলাম ব্রাশ টুলে, যাওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে আরেকটু কালার মানে আরেকটা শেপ ধরেন বানায় নিলাম। বানানোর পর এখন এই ব্লু কালার শেপটাকে যদি আরেকটু ডান দিকে নিচের দিকে নামাইতে চাই, ধরে টান দিব, কিন্তু ব্লু কালারের পাশাপাশি রেড কালারের শেপও মুভ করতেছে, কিন্তু আমি যাচ্ছিলাম কি রেড মুভ করবে না, শুধুমাত্র ব্লু কালার মুভ করবে।
এটার কারণ কি বলেন তো? গ্রুপ করা না, দুইটা কাজ আমি একই লেয়ারে করে ফেলছি, লেয়ার ওয়ানে দুইটা কাজ লেয়ার ওয়ানে করে ফেলছি। এখন রেড কালার ধরি অথবা ব্লু কালার ধরি, যেটাকে ধরে টানাটানি করি না কেন, দুইটা কাজ একই সাথে মুভ করবে। তাহলে আমাদের উচিত ছিল এই ব্লু কালার ফিল করার জন্য নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করা। তাহলে কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম, বেঁকে যাওয়ার পর এখন এই ব্লু কালার শেপ তৈরি করার জন্য নতুন আরেকটা লেয়ার নিয়ে আসতে হবে। তাহলে লেয়ার টু নামে নতুন আরেকটা লেয়ার নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবারও চলে গেলাম ব্রাশ টুলে, যাওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে ব্লু কালার ফিল করে দিলাম। এরপর চলে গেলাম মুভ টুলে, যাওয়ার পর রেডকে ধরলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন আলাদাভাবে, এবং ব্লুকে ধরেও আলাদাভাবে মুভ করতে পারবেন। তাহলে আগে কেন একসাথে মুভ করতেছিল? দুইটা কাজ একই লেয়ারে করে ফেলছিলাম, কিন্তু পরবর্তীতে দুইটা কাজ করলাম দুইটা লেয়ারে, এর জন্য আলাদা আলাদা মুভ করা সম্ভব হচ্ছে। তার মানে কি বুঝলাম? একই লেয়ারে একাধিক কাজ করা যাবে না। প্রত্যেকটা কাজের জন্য, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো কাজের জন্য নতুন লেয়ার ক্রিয়েট করে তারপর কাজ করতে হবে। এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে একসাথে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেওয়ার পর নতুন আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখন এই লেয়ার আরেকটা নতুন কাজ করব, সেটা হচ্ছে সিলেকশনের কাজ করব। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে সিলেকশন তৈরি করে করে আমাদেরকে কাজ করতে হবে, এবং সিলেকশন এরিয়া হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। যতটুকু ডকুমেন্টের মধ্যে যতটুকু এরিয়া সিলেকশনের ভিতরে থাকবে ততটুকুই হবে তার জন্য অ্যাক্টিভ এরিয়া, আর সিলেকশনের বাইরে যা থাকবে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ এরিয়া। বুঝতে পারছেন? এখন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে সিলেকশন তৈরি করার জন্য টোটাল 10টা সিলেকশন টুল আছে। এইখানে 4টা আছে, এইখানে 3টা এবং এইখানে 3টা। এই 10টা সিলেকশন টুল দিয়ে সিলেকশন তৈরি করে আমরা কাজ করতে পারবো। এখন সর্বপ্রথম সিলেকশন টুল আছে মুভ টুলের পাশে, যে সিলেকশন টুল আছে এই টুলের উপর মাউসের পয়েন্টার রেখে যদি রাইট বাটন প্রেস করি, তাহলে এইখানে 4টা সিলেকশন টুল দেখা যাচ্ছে। রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। এই টুলগুলোর কাজ কি? এই টুলগুলোর কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। তাহলে চলে গেলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলের শর্টকাট কিবোর্ড কমান্ড এম, সিলেক্ট করার পর ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু এরিয়ার উপর ছেড়ে দিব ততটুকু এরিয়া সিলেকশনে চলে আসবে। ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। যেভাবে খুশি সেভাবে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন ফ্রি হ্যান্ড। যেভাবে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেব সেভাবে একটা সিলেকশন চলে আসবে। আসার পর কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে সিলেকশন এরিয়া হচ্ছে অ্যাক্টিভ এরিয়া, অর্থাৎ এখন এই সিলেকশনের ভেতরের এরিয়াটুকু হচ্ছে অ্যাক্টিভ, এবং এই সিলেকশনের বাইরের যে এরিয়াটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ এরিয়া। আমি চাইলেও এই সিলেকশনের বাইরে এখন গিয়ে আর কোনো কাজ করতে পারবো না। যেমন দেখেন চলে গেলাম ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাওয়ার পর বাইরের দিকে যতই ক্লিক করে ড্র্যাগ করে কালার করার চেষ্টা করি না কেন, এই বাহিরের সিলেকশনের বাহিরের হোয়াইট কালারের উপর কোনো কাজ করতে পারবো না। শুধুমাত্র কাজ করবে কোথায়? সিলেকশন এরিয়ার ভিতরে কাজ করা যাবে, সিলেকশন এরিয়ার বাইরে কোনো প্রকার কাজ করা যাবে না। যতই ক্লিক করে ড্র্যাগ করেন সিলেকশনের বাইরে কিন্তু কোনো প্রকার কাজ করা যাবে না। বুঝতে পারছেন? শুধুমাত্র সিলেকশনের ভিতরেই আমি কাজ করতে পারবো, সিলেকশনের বাইরে কোনো প্রকার কাজ করা যাবে না। এরপর এই সিলেকশন এরিয়াটাকে ধরেন আমার কাজ কমপ্লিট হয়ে গেল, এখন আমি এই যে বাহিরের যে ঝিরিঝিরি লাইনগুলো আছে অর্থাৎ সিলেকশন এরিয়া, এই সিলেকশন এরিয়াটাকে ডিসিলেক্ট করতে চাই। তাহলে কিভাবে করব? শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে প্রেস করলেই সিলেকশন এরিয়া ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমি যদি আবারও চলে যাই রেক্টেঙ্গুলার মার্কি টুলে, ক্লিক করে ড্র্যাগ করে আরেকটা রেক্টেঙ্গুলার শেপ সিলেকশন তৈরি করে নিলাম। নেওয়ার পর এখন এই রেক্টেঙ্গুলার সিলেকশনের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, এখানে দুইটা কালার, একটা ফরগ্রাউন্ড কালার এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ডে যে গ্রে কালার আছে এই গ্রে কালারটাকে আমি এই সিলেকশন এরিয়ার ভিতরে নিয়ে আসতে চাই। ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের কালারকে সিলেকশন এরিয়াতে নিয়ে আসার জন্য দুইটা আলাদা শর্টকাট আছে। যদি ফরগ্রাউন্ড কালার ফিল করতে চাই আমি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিয়ে দেই। এবং ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন কিভাবে? যেমন আমি ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, তাহলে ফরগ্রাউন্ডের কালারের বক্সের উপর সিঙ্গেল একটা ক্লিক করব, কালার পিকার চলে আসবে, এখান থেকে আমি কালার পিক করতে পারবো। আবার ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারের বক্সের উপর সিঙ্গেল একটা ক্লিক করব, কালার পিকার চলে আসবে, এরপর এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে সিলেক্ট করে ওকেতে প্রেস করার সাথে সাথেই সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে।
মানে কালার চেঞ্জ করা একদম সহজ। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফিল এবং স্ট্রোক কালার যেভাবে চেঞ্জ করতাম ওইভাবে এখানে চেঞ্জ করা যাবে। ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করা লাগতো আর এখানে সিঙ্গেল ক্লিক। এই যে দেখা যাবে তো ব্যাক, আচ্ছা বুঝেন, ব্যাকগ্রাউন্ড এখানে দুইটা কালারের বক্স আছে, উপরেরটার নাম ফরগ্রাউন্ড কালারের বক্স আর নিচের বক্সের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের বক্স। তার মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোনো কালার না, এই দুইটাই ফিল কালার। এখানে স্ট্রোকে কোনো কালার নেই, স্ট্রোক নাই, দুইটাই কি কালার? অবজেক্টের ফিল কালার। হ্যাঁ একটা দিয়ে কাজ করলেও হবে, দুইটাই হচ্ছে ফিল কালার। আপনি চাইলে এই ফরগ্রাউন্ড থেকে কালার নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিতে পারবেন, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় আমি একটা ডিজাইন তৈরি করতেছি, এই ডিজাইনের মধ্যে দুইটা কালার নিয়ে কাজ করার প্রয়োজন, আপনি কি বারবার চেঞ্জ করবেন? তাহলে ফরগ্রাউন্ডে ওই কালারটা রাখেন এবং ব্যাকগ্রাউন্ডে দ্বিতীয় কালারটা রাখেন, যখন যে কালার প্রয়োজন তখন এখান থেকে কালার পিক করে নেন। এখন আমি এই সিলেকশন এরিয়ার মধ্যে ফরগ্রাউন্ডের কালারটা নিয়ে আসতে চাচ্ছি। ফরগ্রাউন্ডে কি কালার আছে? রেড কালার। এখন এই সিলেকশন এরিয়ার মধ্যে যদি রেড কালার নিয়ে আসতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ব্যাকস্পেস। সিলেকশন এরিয়াতে ফরগ্রাউন্ড কালার যদি নিয়ে আসতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ব্যাকস্পেস। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে চাই, ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার যদি আমি সিলেকশন এরিয়াতে ফিল করতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড হবে কন্ট্রোল ব্যাকস্পেস। তাহলে সিলেকশন এরিয়াতে কালার ফিল করতে পারবো কিভাবে? কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাকস্পেস দিলে ফরগ্রাউন্ড কালার। এইভাবে আমরা সিলেকশন এরিয়াতে ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ডের কালারটাকে ফিল করতে পারবো। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এখন দেখেন আমি এখানে দুইটা কালার নিয়ে আসলাম, দুইটা কালারের শেপ নিয়ে আসলাম। এখন যদি ব্লু কালারটাকে ধরে একটু মুভ করতে চাই, ব্লু কালারের পাশাপাশি ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালার এটাও মুভ করতেছে। কেন মুভ করতেছে? দুইটা কাজ তো আমি একই লেয়ারে করে ফেলছি। তাহলে আমার এই নিচের লেয়ারের নিচের অবজেক্টের কালার যখন ফিল করব, তখন কালার ফিল করার আগে আমাদেরকে নতুন একটা লেয়ার জেনারেট করতে হবে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন, তখন আর কিছু করার নাই, অনেক কাটছাট করে ম্যানেজ করতে হবে, এটা পরে বুঝতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন, তাহলে এই সিলেকশন এরিয়া নিয়ে আসার পর পরে আমাদেরকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, লেয়ার 2 নামে। এরপর যদি আমি কালার ফিল করি, তাহলে দুইটা কাজ দুইটা লেয়ারে হয়ে গেল। এখন আমি চাইলে এগুলাকে আলাদা আলাদা মুভ করতে পারবো সহজেই। কোথায়? আরেকটা কালার তো ফিল করি নাই আমি। আমি হ্যাঁ এতটুকু ক্লিয়ার সবার? এই পর্যন্ত বুঝতে পারছেন? এরপর আমি চলে গেলাম আবার রেক্টেঙ্গুলার মার্কি টুলে, যাওয়ার পর ক্লিক করে ড্রাগ করে একটা রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর পরই নতুন একটা লেয়ার তৈরি করতে হবে যখন আমি এই সিলেকশনে কালার দিব তার আগে। তাহলে নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করার পর লেয়ার 2 নামে একটা লেয়ার আসলো। এখন এই সিলেকশন এরিয়াতে আমি ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড যে কোনো একটা কালার দিতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। আর যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস। অথবা যদি মনে করেন আমি এই দুইটার মধ্যে একটাও দিব না, গ্রিন কালার দিব, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ডে গ্রিন কালার নিয়ে আসেন। তাহলে আমি ফরগ্রাউন্ডে গ্রিন কালার নিয়ে আসলাম। এখন আবার নতুন করে শর্টকাট কিবোর্ড কমান্ড প্রেস করলাম অল্টার ব্যাক স্পেস, তাহলে গ্রিন কালার চলে আসবে। বুঝতে পারছেন? এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এইভাবে আমরা চাইলে সিলেকশন তৈরি করে সেই সিলেকশনের মধ্যে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে পারবো। পারবেন সবাই? তাহলে বুঝতে পারলাম ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করা যাবে না এবং নতুন নতুন লেয়ার ক্রিয়েট করে তারপর কাজ করতে হবে। এখন দেখবো কাজ করার পর যদি আমি সেই কাজটাকে বড় অথবা ছোট করতে চাই, যেমন আমি এখানে লেয়ার 2 তে একটা শেপ ড্র করলাম গ্রিন কালারের, এই শেপটাকে একটু বড় করতে চাই, একটু ছোট করতে চাই, তাহলে কিভাবে করা যাবে? বড় ছোট করার জন্য এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে একটা কমান্ড প্রেস করতে হবে কন্ট্রোল টি। কন্ট্রোল টি বাটনে যদি প্রেস করি তাহলে এই বক্সের চারদিকে
এই শেপের চারদিকে ট্রান্সফর্ম বক্স চলে আসবে। আসার পর এই বক্সগুলোকে ধরে যদি ক্লিক করে ড্রাগ করি বাহিরের দিকে বড় হবে, ভিতরের দিকে ড্রাগ করলে ছোট হবে। আবার যদি মনে করেন আমি শুধুমাত্র একদিকে বড় করতে চাই তাহলে শিফট ধরে টান দেওয়া লাগবে, অর্থাৎ ইলাস্ট্রেটরের উল্টা। ইলাস্ট্রেটরের প্রপোর্শন ঠিক রেখে একটা পিকচার হোক শেপ হোক ছোট বড় করতে গেলে শিফট ধরে টান দেওয়া লাগতো, কিন্তু এখানে শিফট ধরে টান দিলে একদিকে বড় করতে পারবো, আর শিফট ছাড়া যদি টান দেয় তাহলে প্রপোর্শন ঠিক রেখে চারদিকে সমান হারে বড় হবে অথবা ছোট হবে। এখন বড় ছোট করার পর এই ট্রান্সফর্ম অপশন থেকে বের হওয়ার জন্য আমাদেরকে উপরে টিক চিহ্ন বাটনে প্রেস করতে হবে অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করতে হবে, তাহলে আমরা এই ট্রান্সফর্ম অপশন থেকে বের হতে পারবো। তাহলে এইভাবে কোনো একটা অবজেক্টকে ড্র করার পর ছোট বড় করতে পারবো খুব সহজেই। কন্ট্রোল টি সিলেক্ট করে কন্ট্রোল টি, কিবোর্ড থেকে ইন্টার, অথবা যেমন এই যে কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম ছোট বড় করে। এখন এই ট্রান্সফর্ম অপশন থেকে বের হতে হবে, বের হওয়ার জন্য কি করতে হবে, উপরে একটা টিক চিহ্ন শো করবে অথবা এটাতেও ক্লিক করতে পারি, কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করতে পারি, তাহলেই ট্রান্সফর্ম অপশন থেকে বের হবো। বুঝতে পারছেন? যারা এখনো বুঝেন না আরেকবার দেখেন। যেমন কোনো একটা শেপ তৈরি করার পর ওই শেপটাকে আমি একটু বড় করতে চাচ্ছি ছোট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করা যাবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার সাথে সাথে তার চারদিকে ট্রান্সফর্ম বক্স শো করতো, তাই না? যে কোনো একটা ছোট বক্সের উপর ক্লিক করে ড্রাগ করে ভিতর দিকে ছেড়ে দিলে ছোট হতো, বাইরের দিকে টান দিলে বড় হইতো। কিন্তু এখানে আমাদেরকে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে চাই কিভাবে করতে হবে, নিয়ে আসবো কিভাবে? প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করব, অর্থাৎ এই লেয়ার, এই অবজেক্টটা যে লেয়ারে আছে ওই লেয়ারকে সিলেক্ট করব অথবা অবজেক্টের উপর ক্লিক করলে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করলে এই চারদিকে ট্রান্সফর্ম বক্স আসবে। আসার পর প্রয়োজন অনুযায়ী বড় করেন ছোট করেন, করার পর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর কি করতে হবে, কি উপর থেকে টিক চিহ্ন বাটনে প্রেস করতে হবে অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করতে হবে, তাহলে আমরা এই সেটিংস থেকে বের হয়ে আসবো। আচ্ছা স্যার, এটা করছি, করার পরে বড় ছোট করছি, এখন এইটাকে আবার নেক্সট টাইম করতে গেলে আসে না। নেক্সট টাইম কি করবেন? মানে আবার বড় ছোট করবেন? হ্যাঁ, বড় ছোট করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, মুভ টুল দিয়ে এই অবজেক্টের উপর ক্লিক করেন, ক্লিক করার পর কন্ট্রোল টি দেন। যে লেয়ারে কাজটা করতেছে ওই লেয়ার সিলেক্ট থাকা লাগবে না? যেমন এখানে লেয়ার এখন সিলেক্ট আছে লেয়ার 2, যদি আমি বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করে লেয়ারটাকে ডিসিলেক্ট করি এখন কি কোনো লেয়ার সিলেক্টেড আছে? নাই। এখন আমি যতই কন্ট্রোল টি বাটনে প্রেস করে কোনো কাজ হবে? প্রথমে কি করতে হবে, আমাদেরকে লেয়ারটা সিলেক্ট করে নেওয়া লাগবে। লেয়ার সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল টি বাটনে প্রেস করব, তাহলে ট্রান্সফর্ম বক্স আসবে। এরপর এখন এই অবজেক্টটাকে ড্র করার পর যদি আমি আবার এই অবজেক্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে কালার চেঞ্জ করতে পারবো? কালার চেঞ্জ করার জন্য এই অবজেক্টকে আবার সিলেকশনের ভিতরে অ্যাড করতে হবে। এই অবজেক্টের কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এই অবজেক্টটাকে সিলেকশনের ভিতরে অ্যাড করতে হবে। তাহলে প্রথম লেয়ারটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, এই কাজটা কোন লেয়ারে আছে ওই লেয়ারটা হাইলাইট হবে, লেয়ার 2 তে আছে। এরপর এই লেয়ারের থাম্বনেল কোনটা? লেয়ার 2 লেখার পরে, এই লেয়ার 2 লেখার পরে যে এখানে একটা হোয়াইট কালার বক্স দেখা যায়, এইটাই হচ্ছে লেয়ারের থাম্বনেল। এই হোয়াইট কালার বক্সের উপর মাউসের পয়েন্টার রাখেন, একটা নাম শো করবে লেয়ার থাম্বনেল। এই যে আমি যদি এই লেয়ারের বক্সের উপর মাউসের পয়েন্টার রাখি তাহলে নাম শো করবে কি, লেয়ার থাম্বনেল। দেখা শো করতেছে? এই লেয়ার থাম্বনেলের উপর মাউসের পয়েন্টার রেখে কন্ট্রোল ধরে ক্লিক করব, তাহলেই সিলেকশন এরিয়াতে এড হয়ে যাবে। এই কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করবেন, এই লেয়ারে যে অবজেক্টগুলো আছে সেগুলো সিলেকশনের ভিতরে চলে আসবে। সিলেকশনে আসার পর এখন আমি এখান থেকে যদি ইয়েলো কালার দিতে চাই তাহলে কিবোর্ড শর্টকাট কমান্ড কন্ট্রোল ব্যাক স্পেস, অথবা যদি রেড কালার দিতে চাই তাহলে ফরগ্রাউন্ডের কালারটাকে রেড করে দিলাম। রেড করার পর এই ফরগ্রাউন্ডের কালারটাকে এই সিলেকশন এরিয়াতে নিয়ে আসার জন্য শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস, তাহলে কালার চলে আসবে। এরপর আবার সিলেকশনটাকে ডিলিট করার জন্য কন্ট্রোল ডি, ডিলিট হয়ে গেল।
তাহলে অবজেক্টের কালার চেঞ্জ করতে গেলে প্রথমে ওই অবজেক্টটাকে সিলেকশনে অ্যাড করতে হবে, এরপর কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? কন্ট্রোল অল্টার কেন? আরেকবার বলতেছি, দেখেন যারা বুঝেন না এখনো, এই অবজেক্টটাকে আমি সিলেকশনে অ্যাড করতে চাই, তাহলে প্রথমে এই অবজেক্টের উপর সিঙ্গেল ক্লিক করব। যখন একাধিক লেয়ার থাকবে তখন আপনি বুঝবেন কিভাবে এই কাজটা কোন লেয়ারে আছে। বুঝার জন্য আমাদের এই অবজেক্টের উপর সিঙ্গেল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক করার পর এই কাজটা যে লেয়ারে আছে ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর এই লেয়ারের পাশে যে থাম্বনেল আছে এই থাম্বনেলের উপর মাউসের পয়েন্টার রাখবো, রাখার পর কন্ট্রোল ধরে ক্লিক করব, কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে রাখবো, লেয়ার থাম্বনেলে সিঙ্গেল একটা ক্লিক করব, তাহলে সিলেকশনে চলে আসবে। এরপর আপনি কালার চেঞ্জ করেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে এসে এই কালারগুলোকে পিক করে দেন, এরপর কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দেন, শেষ কাজ। তাহলে আমরা চাইলে অবজেক্ট ড্র করতে পারবো, অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো, অবজেক্টটাকে বড় ছোট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন, পারবেন না? আচ্ছা, করা যাবে। সিলেকশন, কোন সিলেকশন টুল? এটা রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা এটা তো মুভ টুল। এই মুভ টুল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করতে পারবো, ডিলিট করলে তো লেয়ার সহ ডিলিট হয়ে যাবে। মুভ টুল দিয়ে সিলেক্ট করে যখন ব্যাক স্পেস দিব তখন এটা লেয়ার সহ ডিলিট হয়ে যাবে। মুভের জন্য, সিলেক্টের জন্য, সবকিছুর জন্য। আচ্ছা, এরপরে দেখেন নতুন আরেকটা লেয়ার জেনারেট করলাম, করার পর রেক্টেঙ্গুলার মার্কি টুলের পরে আরেকটা টুল আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়েও সিলেকশন তৈরি করা যায়, অর্থাৎ ফটোশপে কাজ করলে আমাদেরকে সিলেকশন তৈরি করে কাজ করতে হবে। তাহলে রেক্টেঙ্গেল প্রকৃতির যদি সিলেকশনের প্রয়োজন হয় তাহলে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেকশন তৈরি করব। আবার যদি বৃত্তের মতো কোনো সিলেকশনের প্রয়োজন হয় তাহলে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেকশন করব। ক্লিক করে ড্র্যাগ করে যেভাবে ছেড়ে দিব সেভাবে একটা সিলেকশন আসবে। কিন্তু যদি প্রয়োজন হয় প্রপোর্শন ঠিক রেখে একটা সিলেকশন তৈরি করা, তাহলে শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে কি হবে? প্রপোর্শন ঠিক রেখে একটা সিলেকশন আসবে। শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম, প্রপোর্শন ঠিক রেখে একটা ইলিপস সিলেকশন চলে আসলো। এখন আপনি চাইলে এই সিলেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার আসবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এইভাবে কালার নিয়ে আসতে পারবো। এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এখন এই অবজেক্টটাকে যদি আমি ছোট বড় করতে চাই তাহলে কি করব? লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটনে প্রেস করব, ট্রান্সফর্ম বক্স আসবে, এরপর ক্লিক করে ড্র্যাগ করব, ছোট হয়ে যাবে। ভিতরের দিকে আবার যদি বাইরের দিকে ক্লিক করে ড্র্যাগ করি অবজেক্ট বড় হয়ে যাবে। এভাবে চাইলে অবজেক্টটাকে বড় ছোট করতে পারবো। বড় ছোট করা কমপ্লিট হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করব অথবা উপরের কন্ট্রোল বারে টিক চিহ্ন দিয়ে প্রেস করলেই এটা ফিক্সড হয়ে যাবে। এরপর যদি কালার চেঞ্জ করতে চাই, অবজেক্টটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে প্রেস করে ওই লেয়ারের থাম্বনেলে ক্লিক করলাম, সিলেকশন এড হয়ে যাবে। এরপর আমি চাইলে আবার কালার চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে এখন একটা কাজ করে, আশা করি সবাই বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমাদেরকে নতুন একটা লেয়ার জেনারেট করতে হবে। নতুন একটা লেয়ার জেনারেট করলাম, চলে গেলাম নতুন একটা লেয়ার জেনারেট করার পর চলে গেলাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলে, ক্লিক করে ড্র্যাগ করে এভাবে একটা রেক্টেঙ্গেল সিলেকশন তৈরি করলাম। করার পর এই সিলেকশনের মধ্যে আমি গ্রিন কালার দিতে চাই, গ্রিন কালার নিয়ে আসলাম ফরগ্রাউন্ডে। ফরগ্রাউন্ডের গ্রিন কালারটা পিক করে দেওয়ার জন্য কি করতে হবে? শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস আসে। এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এরপর আবারও নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আবার চলে গেলাম ইলিপ্টিক্যাল মার্কি টুলে, শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করে একটা ইলিপস সিলেকশন তৈরি করলাম এবং এই সিলেকশনের মধ্যে রেড কালার দিতে চাই। রেড কালার নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডে। এখন এই ব্যাকগ্রাউন্ডের ফরগ্রাউন্ডে আসছে, ফরগ্রাউন্ডের রেড কালারটাকে যদি আমি এই সিলেকশনে অ্যাড করতে চাই শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস। এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এরপর চলে গেলাম মুভ টুলে, যাওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে ইলিপসটাকে সুন্দর করে এই রেক্টেঙ্গেলের মাঝ বরাবর বসায় দিলাম। এরপর আবারও চলে গেলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, ক্লিক করে ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি করে নিব।
এখন এই সিলেকশন এরিয়াতে গ্রে কালার দিতে চাই, তাহলে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালারের মধ্যে গ্রে কালার নিয়ে আসেন। এখন এই গ্রে কালারটা ফিল করার জন্য শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ব্যাক স্পেস, এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি, এরপর মুভ টুলে গেলাম, এটাকে সিলেক্ট করে একটু ডান দিকে নিয়ে আসি যেন তাদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর আবারও চলে গেলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলে, যাওয়ার পর নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট করার পর ক্লিক করে ড্র্যাগ করে একটা সিলেকশন তৈরি করলাম এবং এই সিলেকশন এরিয়াতে ব্ল্যাক কালার দিতে চাই, তাহলে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, ওকেতে প্রেস করলাম এবং কিবোর্ড শর্টকাট কমান্ড অল্টার ব্যাক স্পেস, এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। তাহলে এইভাবে চাইলে আমরা নতুন নতুন লেয়ার জেনারেট করে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা লেয়ারে তৈরি করে একটা পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করতে পারবো। বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে এই কাজটা সবাই করেন।